ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে জলোচ্ছ্বাসে ভেসে গেছে ফেনীর সোনাগাজীর শত শত পুকুর। আর্থিক ক্ষতির পাশাপাশি মিঠা পানির তীব্র সংকট, স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। তথ্য প্রযুক্তি ও টেলি খাতে বাংলাদেশের অগ্রগতিতে বিনিয়োগে আগ্রহী চীন। নিরাপদ পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার সুযোগ নিতে চান সেদেশের ব্যবসায়ীরা। খুলনায় সবচেয়ে বড় পানি শোধনাগার কেন্দ্রের নির্মাণ কাজ শুরু। মধুমতি নদী থেকে পানি এনে সরাসরি রাখা হবে জলাধারে। গ্রীষ্ম মৌসুমে মজুদ রাখা যাবে। পবিত্র শবে বরাতে রাতভর মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত। দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। এবং চলে গেলেন নারী সাংবাদিকতার পথিকৃৎ বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের শোক। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। উপমহাদেশের প্রথম সাপ্তাহিক পত্রিকা বেগমের সম্পাদক নূরজাহান বেগম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে 91 বছর বয়সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। নারী সাংবাদিকতার এই পথিকৃৎ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। গত 7 মে থেকে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন শোক জানিয়েছেন। নূরজাহান বেগম শুধু বাংলাদেশি নয়, যিনি উপমহাদেশের নারী সাংবাদিকতার পথিকৃৎ। দীর্ঘদিন ধরে নূরজাহান বেগম বার্ধক্যজনিত রোগের পাশাপাশি নিউমোনিয়ায় ভুগছিলেন। ভর্তি ছিলেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সোমবার সকালে সবকিছু ছেড়ে দেশের প্রবীণ এ সাংবাদিক চলে গেলেন না ফেরার দেশে। জাতি হারালো এক অবিসংবাদিত নারী যোদ্ধাকে। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যেও দখল থাকা নূরজাহান বেগম 1925 সালের 4 জুন চাঁদপুরের চালিতাতলী গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই অধিকার সচেতন নূরজাহান বেগম 1942 সালে মেট্রিক পাশ করেন। এরপর 1944 সালে আইএ শেষ করেন। এরপর থেকেই তিনি সাংবাদিকতা শুরু করেন। 1947 সালে নূরজাহান বেগমের বাবা বেগম পত্রিকাটি প্রতিষ্ঠা করেন। প্রকাশিত হওয়ার প্রথম 4 মাস বেগম সুফিয়া কামাল পত্রিকাটির সম্পাদনা করলেও এরপর থেকেই সম্পাদনার দায়িত্ব নেন নূরজাহান বেগম নিজেই। নূরজাহান বেগমের তত্ত্বাবধানে পত্রিকাটি ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। নারী অবস্থার উন্নয়ন ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য নূরজাহান বেগম বহু জাতীয় পদক ও সম্মাননা পেয়েছেন। 1997 সালে তিনি রোকেয়া পদক পান। এছাড়া তার দীর্ঘ জীবনে তিনি বাংলাদেশ মহিলা সমিতি, মহিলা পরিষদ, সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সংগঠন থেকে স্বর্ণপদক পেয়েছেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নূরজাহান বেগমের মৃত্যুর খবরে স্কয়ার হাসপাতালে ভিড় করছেন তার শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্টজনেরা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, স্বপ্না, নারী জাগরণের যে অগ্রদূত এবং নারীদের সর্বক্ষেত্রে ভূমিকা রাখার জন্য যে সবচেয়ে বেশি জনপ্রিয় হিসেবে আমরা যাকে জানি যে বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম আজ সকাল 9:45 রাজধানীর স্কয়ার হসপিটালে শ্বাসরোধে অর্থাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা রোগের ভোগার কারণেই তিনি মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন। তিনি বলছেন যে গত 5ই মে শ্বাসকষ্টজনিত সমস্যা এবং হাঁপানির সমস্যা সহ বেশ কিছু বার্ধক্যজনিত রোগের কারণে তিনি স্কয়ার হসপিটালে ভর্তি হয়েছিলেন এবং তাকে আইসিইউতে অর্থাৎ নিবিড় পরিচর্যার যে কক্ষটি রয়েছে সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তো আজকে সকাল 9:45 কর্তব্যরত চিকিৎসক জানান যে তিনি আর নেই, তিনি মারা গেছেন। তো এখন পর্যন্ত আসলে পরিবারের সদস্যরা এখানে আছেন এবং তারা এই মরদেহটি নিয়ে কখন দাফন করা হবে সেই বিষয়টি আসলে চিন্তা ভাবনা করছেন এবং মরদেহটি হাসপাতালের কর্তৃপক্ষের কাছ থেকে হস্তান্তরিত হয়ে এবং তার মেয়ে যেটা আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ নূরজাহান বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের মেয়ে আমাদেরকে জানিয়েছেন যে আজকে এইখান থেকে হসপিটাল থেকে মরদেহটি নিয়ে তারা পুরান ঢাকার যে নারিন্দায় বাসা আছেন সেখানে নিয়ে যাবেন এবং সেখানে নিয়ে যাওয়ার পরে মরদেহকে গোসল করানোর পরে
পরে মূলত স্থানীয় মসজিদে নামাজে জানাজা পড়ানো হবে এবং এরপরেই মূলত যদি প্রয়োজন হয় তাহলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জানাজা হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তার মরদেহটির কবরস্থ করা হবে হচ্ছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার পিতার কবরের পাশেই। তো এখন আমরা আছি রাজধানী স্কয়ার হসপিটালে এবং আপনি জানেন যে এই বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম 1947 সাল থেকেই নারী জাগরণের জন্য, নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য স্মরণীয় হয়েছেন এবং তার যে সবচেয়ে আলোচিত পত্রিকা বেগম পত্রিকা, যেটি ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম এই পত্রিকাটি চালু হয় এবং এই সাপ্তাহিক পত্রিকাটি নারীদের বিভিন্ন অবদানের বিষয়টি সচিত্রভাবে প্রকাশ করে আসছে বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম। এই অবদানের জন্য মূলত 1997 সালে নূরজাহান বেগমকে বেগম রোকেয়া পদক দেওয়া হয় এবং অনন্যা পদকও পেয়েছিলেন গত 2002 সালে এবং এছাড়া তিনি বেশ কয়েকটি সম্মাননা পেয়েছিলেন নারী জাগরণের অগ্রণী ভূমিকা রাখার জন্য এবং সাহিত্যের ক্ষেত্রে বিভিন্ন ভূমিকা রাখার জন্য। তো আজকে সেই মানুষটিরই আসলে প্রস্থান হলো। এখন পরিবারের সদস্যরা হসপিটালটিতে আছেন এবং তার মরদেহটি বুঝে নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মরদেহটি বুঝে পাওয়ার কথা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন তার মেয়ে এবং এরই মধ্যে আমরা দেখেছি যে লাশটি নেওয়ার জন্য যে একটি অ্যাম্বুলেন্স সেটিও প্রস্তুত রাখা হয়েছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই বিষয়টি আমরা জানাতে পারবো। এছাড়া তার মরদেহকে দেখতে আসলে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এখানে রাজধানী স্কয়ার হসপিটালে ভিড় করছে। এখন আসলে বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের মরদেহটি কখন বের করা হয় সেই বিষয়টি নিয়ে আমরা এখনো খোঁজখবর রাখছি। তবে তার মেয়ে আমাদেরকে জানিয়েছেন যে এখান থেকে মরদেহটি বের করার পরে মূলত তার নারিন্দার বাসায় নিয়ে যাওয়া হবে, সেখানে গোসল এবং স্থানীয় মসজিদে নামাজ জানাজার শেষে তার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে রাজধানী স্কয়ার হসপিটাল থেকে বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুর সবশেষ খবর। স্বপ্না। দর্শক, বিভিন্ন পদকে ভূষিত নারী সাংবাদিকতার পথিকৃৎ নূরজাহান বেগমের মৃত্যুর খবর পাওয়ার পর স্কয়ার হাসপাতালে ভিড় করছেন তার শুভাকাঙ্ক্ষী, স্বজন ও বিশিষ্টজনরা। এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছেন স্কয়ার হাসপাতাল থেকে সহকর্মী আফজাল হোসেন। চলে যাচ্ছি অন্য খবরে। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ভেসে গেছে ফেনীর সমুদ্র উপকূলীয় সোনাগাজীর শত শত পুকুর। আর্থিক ক্ষতির পাশাপাশি এলাকায় দেখা দিয়েছে মিঠা পানির তীব্র সংকট। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে সেখানকার হাজারো মানুষ। মীর হোসেন রাসেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বখতিয়ার মুন্না। শনিবার দুপুরে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাত আনার পর 6 থেকে 7 ফুট উচ্চতার সাগরের জোয়ারে ভেসে যায় ফেনীর সোনাগাজীর সমুদ্র উপকূলের শত শত পুকুর। প্রাথমিকভাবে এখনো আর্থিক ক্ষতি নিরূপণ না হলেও মৎস্য বিভাগের হিসেব মতে ক্ষতিগ্রস্ত পুকুরের সংখ্যা ছাড়িয়েছে 700-রও বেশি। এদিকে ভাটায় জোয়ারের পানি নেমে গেলেও শত শত পুকুর এখনো ভরে আছে ময়লা ও জোয়ারের লবণ পানিতে। আর এই পানি এখন দৈনন্দিন কাজে ব্যবহারের বাধ্য হচ্ছে এ লোকালয়ের মানুষ। আমাদের শহর এখন 10 পরিবার 15 কল আছে একটা, আমরা এখন পানি এখন কষ্ট করতেছি, পানি খাইতেছি না। লবণের পানির গতিকে ছেলে মেয়েকে গোসল ধোয়াইতে পারি না, আমরা খাইতে পারি না, কোনো ধোয়া হালি করতে পারি না। বয়স গরু সবার ক্ষতিগ্রস্ত হইতেছে এই পানি, সব লবণমাত্র পানি। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানালেন এই পানি পান ও ব্যবহারে নানা রোগ বালাই সহ মানুষ স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। বর্তমানে জোয়ারে যে পানিগুলা পুকুরে জমা আছে এই পানিগুলা ইউজ করার পরে ডায়রিয়া, নিউমোনিয়া হয়ে এবং মারাত্মক ধরনের ডিহাইড্রেশন হয়ে মানুষ মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। অবশ্য সোনাগাজীর শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা জানালেন জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আশা করি আমরা খুব শিগগিরই এই নিষ্কাশনের বিষয়ে, লবণাক্ত পানি নিষ্কাশনের বিষয়ে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করব। সবশেষ 1991 সালের 29 এপ্রিল ঘূর্ণিঝড় পরবর্তী সময় ফেনী সোনাগাজী সমুদ্র উপকূলের পুকুরগুলো সরকারি উদ্যোগে নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত এই উপকূলের মানুষ মনে করছেন সরকার অতীতের মতো এখানকার পুকুরগুলোর লবণাক্ত পানির নিষ্কাশনের উদ্যোগ না নিলে সামনে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর মহামারী, সেই সাথে তাদের বাড়ছে মৃত্যু ঝুঁকিও। সোনাগাজী সমুদ্র উপকূল থেকে বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। এদিকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের ঝুরি নদীতে অন্তত 30টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে জুরি উপজেলার 6টি ইউনিয়নের অন্তত 40টি গ্রাম। গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার পানিতে ভেসে গেছে ফসলি জমি। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। অনেকে আশ্রয় নিয়েছেন চা বাগানে। এ অবস্থায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট।
এখন পর্যন্ত কোনো ধরনের ত্রাণ সহায়তা দেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। দেখছেন সময় সংবাদ। 1 জুন বন্ধ হবে সকল অনিবন্ধিত সিম, তাই বায়োমেট্রিক পদ্ধতিতে এয়ারটেল সিম এখনই রি-রেজিস্ট্রেশন করে নিন। আর এয়ারটেল সিম রি-রেজিস্ট্রেশন করলেই নিশ্চিত 50 টাকার বোনাস টক টাইম এবং প্রতিদিন 200টির বেশি স্মার্টফোন। বাস দেরি করলেই লস। আজই রি-রেজিস্ট্রেশন করুন আর জিতুন নিশ্চিত বোনাস টক টাইম আর স্মার্টফোন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে বাংলাদেশের অগ্রগতি আগ্রহী করে তুলেছে বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি চীনের বিনিয়োগকারীদের। প্রয়োজনীয় পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার সুযোগ নিয়ে এদেশে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছেন তারা, যা দেশের সাধারণ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চীন ঘুরে এসে রিপোর্ট করছেন এহসান জুয়েল, ক্যামেরায় ছিলেন শেখ মোহাম্মদ আমিনুর রহমান। পৃথিবীর দ্বিতীয় অর্থনৈতিক শক্তি চীন, যাদের নিয়ন্ত্রণে রয়েছে বিশ্ব অর্থনীতির 15%। সভ্যতার 500 বছর বহনকারী দেশটির সঙ্গে গত 4 দশক ধরেই শক্ত অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে বাংলাদেশের। এদেশে বিদেশি বিনিয়োগের বড় একটি অংশ আসে চীন থেকে। পাকিস্তান, কাজাকিস্তানের মতো দেশে যেখানে বাড়ছে চীনের বিনিয়োগ, সেখানে ভূ রাজনীতিতে শক্তিশালী বাংলাদেশে গত 2 বছর ধরে কমে গেছে তা। তবে এদেশের তথ্য প্রযুক্তি এবং টেলিযোগাযোগ খাত এখন আগ্রহী করে তুলছে দেশটির বিনিয়োগকারীদের। 7 বছর ধরে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আমার আসা যাওয়া রয়েছে। পৃথিবীর 1/5 মানুষের বাস এই অঞ্চলে, তাই বিনিয়োগের জন্য এটি একটি আদর্শ জায়গা। আমরা বিভিন্ন মাধ্যমে বিনিয়োগে আগ্রহী। ভোক্তাদের সবচেয়ে ভালো পণ্যটি দেওয়ার পাশাপাশি আমরা চাই একটি উন্নত সম্পর্ক তৈরি করতে, যাতে পরস্পরই লাভবান হতে পারে। বিশ্বের বড় প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ইলেকট্রনিক্স পণ্যের CES এশিয়া মেলাতেও আলোচিত হয় বাংলাদেশের বিনিয়োগের বিষয়টি। তবে এক্ষেত্রে বিনিয়োগের পরিবেশ তৈরির উপর গুরুত্ব দিচ্ছেন চীনা ব্যবসায়ীরা। বিনিয়োগের জন্য পরিবেশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে এমন একটি পরিবেশ দিতে হবে যাতে বিনিয়োগকারীরা সবকিছুতে নিরাপদ বোধ করে। বাংলাদেশের অর্থনীতি এখন বিনিয়োগের জন্য সহায়ক। শুধু চীনই নয়, বিশ্বের বিভিন্ন দেশই এদেশে বিনিয়োগে আগ্রহী। বর্তমানে চীনের সঙ্গে বাংলাদেশের প্রায় $12.5 বিলিয়ন মার্কিন ডলার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ডিজিটাল বাংলাদেশের পথে যে অগ্রযাত্রা, তা প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে তুলছে। এই খাতে বিদেশি বিনিয়োগকারীরা যেমন বাংলাদেশকে বিনিয়োগের জন্য আদর্শ ক্ষেত্র ভাবছেন, তেমনি লাভবান হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশেরও। এহসান জুয়েল, সময় সংবাদ, সাংহাই প্রদেশ, চীন। সময় সংবাদে আরো থাকছে। মুন্সিগঞ্জের নিমতলিতে বাসের ধাক্কায় পিকআপ উল্টে 3 কিশোর নিহত, আহত আরো 14 জন ঢাকা মেডিকেলে। সারা রাত ইবাদত বান্দেগীর মধ্য দিয়ে শবে বরাত পালন করলেন মুসল্লিরা। রাতভর ইবাদতের পর বাদ ফজর দেশবাসীর শান্তি সমৃদ্ধি কামনা করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে অংশ নিয়ে মুসল্লিরা নিজেদের জীবনের গুনাহ মাফ ও ভাগ্য নির্ধারণে সৃষ্টিকর্তার করুণা কামনা করেন। মুক্তি ও ভাগ্য নির্ধারণের পুণ্যময় রাত শবে বরাত না ঘুমিয়ে নেক আমলের মধ্য দিয়ে কাটালেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফরজ নামাজের পাশাপাশি সারা রাত বিভিন্ন নফল ইবাদত, কোরআন তেলাওয়াত ও জিকির আজকার করেন। তাহাজ্জুদ নামাজ পড়ছি, নফল নামাজ পড়ছি, আমরা নফল ইবাদত করছি এবং পাশাপাশি থালার তাসবিহ নামাজ পড়ছি। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আর আমার পরিবারবর্গ সবাইকে, এই বাংলাদেশের মানুষ সবাইকে যাতে আল্লাহ পাক শাহাদাত করে, রহমত করে। জাতীয় মসজিদে রাতভর ইবাদত, বয়ান ও বিভিন্ন আমলের পর বাদ ফজর মোনাজাত পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। এ সময় হাজারো মুসল্লি সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে প্রার্থনা করেন।
এদিকে পুণ্যময় রাত বিবেচনায় নিয়ে মুসল্লিরা আজিমপুর সহ রাজধানীর বিভিন্ন গোরস্থানে স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ করেন। আল্লাহ যেহেতু শেষ আসমানে আসেন, এই জন্য আমরা যদি এসে তাদের জন্য একটু দোয়া করি, হয়তো আল্লাহ এই উসিলা তাদেরকে মাফ করে দিতে পারেন, জান্নাত নসিব করে দিতে পারেন। যারাই মারা গেছেন আজকের এই দিনে শবে বরাত, বরাতের রাত্রি, সবার জন্য দোয়া করলাম। এখানে আমার চাচা চাচি আছে, দাদা দাদি আছে, নানা নানি আছে, তাদের সবার জন্য দোয়া করছি। ভাগ্য রজনীতে আরও একটি সুন্দর বছরের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালন করা হলো পবিত্র শবে বরাত। আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় সিলেটে ধর্মপ্রাণ মুসল্লিরা নফল নামাজ আদায় করেন। কোরআন তেলাওয়াত, জিকির আজগার ও মিলাদ মাহফিল সহ ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাত অতিবাহিত করেন তারা। মহিমান্বিত এ রজনীতে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা শরীফে প্রার্থনা করেন হাজারো মুসল্লি। মাগরিবের নামাজের পর থেকে রাজশাহীর বিভিন্ন মসজিদ ও হযরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির দরগা শরীফে প্রার্থনা করেন নগরবাসী। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মসজিদে মসজিদে ইবাদত বান্দেগী ও নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। চট্টগ্রামেও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করা হয়। রোববার সন্ধ্যা থেকেই নগরবাসীর বিভিন্ন মসজিদে ও ঐতিহ্যবাহী মাজারগুলোতে ইবাদত বন্দেগী ও নামাজ আদায় করেন। এছাড়া ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্ত সমবেত হন বিশ্ব জাকের মঞ্জিলে। আজকের এই দিনটা অত্যন্ত পবিত্রভাবে আমরা ধর্মীয় মনমানসিকতা নিয়ে, সুন্দর মন নিয়ে আজকের দিনটি আমরা পালন করেছি। এই রাতটি লাইলাতুল বরাত। এই রাত্রে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় এক বৎসরের। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন, আমার পরিবার ও আত্মীয় স্বজন এবং পুরো দেশবাসীকে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন শান্তি এবং সুন্দরভাবে আমরা বসবাস করতে পারি, এই প্রার্থনার জন্য আমরা এসেছি। এই রাতে গুনাহ মাফের রাত, রব্বুল আলামিন যেন আমাদের সবারই মাফ করে দেয়। এই রাতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর পিছনে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো যেন মাফ করে দেয়। ফরিয়াদের রাত, এই ফরিয়াদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বান্দারা যারা আজকে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল বারাতের এই পবিত্র মহিমান্বিত রাতের বরকতে সব আশা পূরণ করে দেবেন। মুন্সিগঞ্জের নিমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন কিশোর নিহত হয়েছে। আহত 14 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বজনরা জানান, শবে বরাতের রাতে শনি রাখড়ার ওই কিশোররা একটি পিকআপ ভ্যান ভাড়া করে মাওয়া এলাকায় ঘুরতে যায়। ফেরার পথে একটি বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরে স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে তাদের। এরপর 3 জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের কেউ কেউ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 20-25টা পোলাবেন গেছে আব্দুল্লাহপুরের দিকে ঘুরতে, ওইদিকে ঘুরতে আছে দৃষ্টিকে বলে আমার দিকে গাড়ি উল্টে গেছে। অনেক রোগী এখানে আশেপাশে শুয়েছিল, তারা খুবই গুরুতর অবস্থা ছিল, কিন্তু তাদের সুচিকিৎসা দেওয়া হয়নি। মর্গে 3 জন শোয়া, আর ওই যে কেউ ব্যান্ডেজ করছে, কেউ সেলাই দিছে, ড্রাইভারের হাত নাই। অবশেষে চট্টগ্রামে স্থাপন হতে যাচ্ছে বিজিএমইএ অ্যাপেয়ারেল জোন নামে স্বতন্ত্র গার্মেন্টস পল্লী। কালুরঘাট বিসিক শিল্প এলাকায় 10.5 একর জায়গার উপর সিটি কর্পোরেশনের সহায়তায় এই গার্মেন্টস পল্লী গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে দুপক্ষের মধ্যে চুক্তিও সই হয়েছে। আগামী আগস্ট থেকে শুরু হবে এর নির্মাণ কাজ। আরও জানাচ্ছেন কমল দে। 2 দশক আগেও পোশাক তৈরি খাতের মোট জাতীয় আয়ের 41% ছিল চট্টগ্রাম থেকে উৎপাদিত পণ্যের, কিন্তু সময় যত গড়িয়েছে নানা সমস্যায় পড়ে এ খাত ততই সংকুচিত হয়েছে। বর্তমানে আয়ের পরিমাণ 12% নেমে এসেছে। এর মাঝে যুক্ত হয়েছে অ্যাকর্ড অ্যালায়েন্সের নানা শর্ত। এই শর্তের কবলে পড়ে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কটি গার্মেন্টস কারখানা। চট্টগ্রামে কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলো
রেন্টেড ফ্লোর শেয়ারিং বিল্ডিং এ শহরের মধ্যে যা আছে, নিচে ধরেন মার্কেট, ব্যাংক এগুলো আছে, উপরে ফ্যাক্টরি। এখন এটা আপনার যদি রেট্রোফিটিং করতে যায় তাহলে নিচের এরা অ্যালাউ করছে না। এখন আমাদের দরকার কি রিলোকেট করা, টু হ্যাভ এ কমপ্লায়েন্স ফ্যাক্টরি। এই জন্য আমাদের দরকার জায়গা। এই অবস্থায় এগিয়ে এসেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অ্যাকর্ড অ্যালায়েন্সের নীতিমালা অনুযায়ী নতুন কারখানা তৈরির জন্য নগরীর কালুরঘাট ভারী শিল্প এলাকায় 10 একর জায়গা দেওয়া হয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের। অত্যন্ত পজিটিভ ওয়েতে আমাদেরকে আপনার কালুরঘাটস্থ ভারী শিল্প এলাকায় যেটা আছে 10.36 একর জমি বিজিএমইএ অ্যাপারেল জোন প্রতিষ্ঠা আমরা করতে যাচ্ছি। সিটি কর্পোরেশন এবং বিজিএমইএ মধ্যে একটা এমওইউ হয়েছে। আর স্বতন্ত্র গার্মেন্টস পল্লী গড়ে তোলার জন্য বৃহৎ পরিসর না হলেও অল্প যা পাওয়া গেছে তা নিয়েই আশার আলো দেখছেন হতাশ হয়ে পড়া গার্মেন্টস ব্যবসায়ীরা। সিটি কর্পোরেশনের সাথে যে জোনটা করতে চাচ্ছি, এটা যদি আমরা আল্লাহর মেহেরবানিতে এটা যদি হয়ে যায় তাহলে কমপ্লায়েন্সের সমস্ত ইস্যুগুলো এখানে কি হবে, সলভ হবে। ছোট এবং মিড লেভেলের যে গার্মেন্ট মালিকরা আছে, যারা আছে, ওরা একটা নির্দিষ্ট পয়সার মধ্যে একটা ইন্টারন্যাশনাল মানের একটা ফ্যাক্টরি ওরা পাবে বলে আমরা সেটা আশা করতেছি। 80-র দশকে গার্মেন্টস শিল্পের বিস্তার ঘটে চট্টগ্রামে। তখন প্রায় 1000 কারখানা ছিল এই নগরীতে, কিন্তু বর্তমানে পুরোদমে চালু রয়েছে মাত্র 450 কারখানা, যেখানে কর্মরত রয়েছে অন্তত 4.5 লাখ শ্রমিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়নে আসন্ন বাজেটে স্তরভেদে ভ্যাট আরোপ ও দক্ষ জনবল গড়তে প্রশিক্ষণ বাড়ানো সহ সহজে ঋণ সুবিধার দাবি জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। আর উদ্যোক্তাদের দাবি অনুযায়ী এ খাতের জন্য বিশেষ অঞ্চল গড়ে তোলার পরামর্শ অর্থনীতিবিদদের। সোহেল কুরেশির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। রাজধানী সহ সারা দেশেই গড়ে উঠেছে ক্ষুদ্র ও মাঝারি খাতের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের এসব কারখানা। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি 2015 সালে এ খাতের রফতানি আয় প্রায় 3000 কোটি টাকা, যা 10 বছরের ব্যবধানে প্রায় 3 গুণ। কিন্তু এ শিল্পের সম্প্রসারণে আর্থিকভাবে সহযোগিতা না পাওয়া, ব্যাংক ঋণের সুদ হার বেশি এবং কাঁচামাল আমদানিতে কর হার বেশি থাকার অভিযোগ ব্যবসায়ীদের। আমি যখন র মেটেরিয়াল ইম্পোর্ট করব, র মেটেরিয়ালের যে ট্যাক্স, এই ট্যাক্স গভর্নমেন্টকে দিয়ে প্রোডাক্টটা যে কস্ট পড়বে সেই কস্টে আমি বায়ারকে দিতে পারবো না। আসন্ন বাজেটে সমান করের হার নির্ধারণ করা হলে ক্ষতিগ্রস্ত হবেন এ খাতের নতুন উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাই স্তরভেদে এ হার নির্ধারণের দাবি তাদের। খাত ভিত্তিক ভ্যালুয়েশন নির্ধারণ করে আপনার ব্যবসা করে যাওয়া। কোনো যদি 30% ভ্যালুয়েশন হয় তাহলে 30 টাকার 15% হলো 4.5 টাকা, অর্থাৎ 4.5% তার উপরে ইনভেস্ট করা হবে। যেখানে আপনার ভ্যালুয়েশন 5%, সেখানে আপনার 0.25% হতে পারে। মানে এইভাবে আপনার নির্ধারণ করবে। এদিকে বিসিক কর্তৃক স্বল্প পরিসরে কিছু জায়গা দেওয়া হলেও তা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বরাদ্দ দেওয়া হয় না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। তাই এ খাতের উন্নয়নে সরকারকে বিশেষায়িত অঞ্চল দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এই ধরনের এসএমই খাত ভিত্তিক দাবিগুলোকে গড়পড়তা অন্যান্য সকল উদ্যোগের মধ্যে যাতে না ফেলে বিবেচনায় করেন, এদেরকে যেন বিশেষভাবে আলাদাভাবে বিবেচনায় নিয়ে তাদের জন্য যে বিশেষায়িত অঞ্চল গড়া, সেটি নির্দিষ্ট করে যদি সময়কাল ধরে বাস্তবায়ন হয় তাহলে এই খাতের উদ্যোক্তারা এখান থেকে অনেক সুবিধা নিতে পারবে। দেশব্যাপী ছোট বড় লাইট ইঞ্জিনিয়ারিং কারখানার সংখ্যা প্রায় 40,000, আর এসব কারখানা নিয়োজিত আছে প্রায় 8 লাখ শ্রমিক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। Goes to I, Daniel Blake. কান পুরস্কার ঘোষণা, শ্রেষ্ঠ চলচ্চিত্র ব্রিটিশ পরিচালক কেন লোচের আই, ড্যানিয়েল ব্লেক। যমুনাতে পানি বাড়ার সাথে সাথে বগুড়ার সারিয়াকান্দিতে আবারও শুরু হয়েছে নদী ভাঙন। এতে উপজেলার কুর্নিবাড়ি থেকে কামালপুর পর্যন্ত 6 কিলোমিটার নদী তীরবর্তী এলাকার মানুষ ভাঙনের কবলে পড়েছে। সরকার স্থায়ী তীর সংরক্ষণের জন্য বিপুল পরিমাণ টাকা বরাদ্দ দিলেও এখনো শুরু হয়নি ব্লক তৈরির কাজ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, এবছর বালির বস্তা দিয়ে ভাঙন নিয়ন্ত্রণের পর সামনের বছর থেকে স্থায়ী কাজ শুরু হবে। বিস্তারিত জানাচ্ছেন মাজিদুর রহমান, ছবি তুলেছেন রবিউল ইসলাম।
গত বছর সারিয়াকান্দি উপজেলার কুন্নিবাড়ি ইউনিয়নের মথুরাপাড়া থেকে কামালপুর ইউনিয়নের গুদাখালী পর্যন্ত 8 কিলোমিটার বালির বাঁধ নির্মাণ করে কোনো রকমে বন্যা নিয়ন্ত্রণ করা হয়। এবছর পানি বাড়ার সাথে সাথে নদীর তীর থেকে বাঁধ পর্যন্ত গ্রামগুলোর মানুষ ভাঙনের মুখে দিশেহারা। আমাদের এখন খুব করুণ অবস্থা, 2বার নদী ভাঙার কারণে আমরা খুব অসহায় হয়েছি। ঘর বাড়ি, স্কুল, কলেজ এগুলো সব কিছু ভেঙে চলে যাচ্ছে। আজ পর্যন্ত টাকা পয়সা পাইনি, খুব কষ্টের মধ্যে আছে ছেলেপেলে নিয়ে। এলাকার সচেতন মানুষের দাবি বালির বস্তা না দিয়ে বন্যা ও ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়া। কয়েক বছরের কাজ যেগুলো করতেছে এগুলোতে কোনো লাভ হবে না, স্থায়ী কাজ করলেন তাহলে সমাধান হবে। আগামীতে এই ধরনের কাজ হলে এই এলাকা রক্ষা করা খুবই কঠিন হবে। হাজার হাজার জমি জমা, ঘর বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। প্রকল্প পাশ হতে দেরি হওয়ায় এবার শুধু বালির বস্তা ফেলে বন্যা ও ভাঙন নিয়ন্ত্রণ করা হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। কাজটির কার্যাদেশ গত মাসে প্রদান করা হয়েছে এবং এর কাজ যথারীতি শুরু হয়ে গেছে এবং আশা করা যায় এই বন্যার পূর্বেই আমরা জিও ব্যাগ ফেলে অন্তত নদীর পার্কে সেই অবস্থানেই সংরক্ষিত করতে পারবো এবং বন্যা পরবর্তীকালে আমরা স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করতে পারবো। 301 কোটি টাকা ব্যয়ে 6 কিলোমিটার স্থায়ী তীর সংরক্ষণের কাজ চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হওয়ার কথা রয়েছে 2018 সালে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। পাবনায় র্যাব পরিচয় তুলে নেয়ার 11 দিন পরও সন্ধান মেলেনি নিখোঁজ 5 যুবকের। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরও তাদের খোঁজ না মেলায় চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। স্বজনরা জানান, গত 11 মে ভোররাতে ফরিদপুর উপজেলায় র্যাবের পোশাক পরিহিত 5-6 জন সহ 25 থেকে 30 জনের একটি সশস্ত্র দল বাড়ি থেকে তুলে নিয়ে যায় 3 সহোদর সাদ্দাম, টিক্কা ও এরশাদকে। একই রাতে ওই উপজেলার থানাপাড়া থেকে রনি এবং সাভার গ্রাম থেকে দুলাল হোসেনকেও একইভাবে তুলে নেওয়া হয়। তবে নিখোঁজ যুবকদের তুলে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ঘটনার 11 দিন পেরিয়ে গেলেও নিখোঁজ যুবকদের কোনো সন্ধান না পাওয়ায় ক্ষোভ আর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। কিছু লোক হলো সিভিল ড্রেসে আসছিল আর কিছু লোক র্যাবের পোশাক পরা ছিল। আমরা এই চাউল পড়লে আমরা কি করি খাবো? আমার দেখেন তো আমার জ্ঞান থাকে দামে যাবে। আমরা দিলেন কি আমার স্বামী ঘরে ফেরত চাই। আমরা আপনার র্যাব অফিসে গেলাম, র্যাব অফিসে বলে আমরা জানি না। সিআইডি অফিসে গেলাম, সব বলে জানি না। থানায় গেলাম, ওসি সাহেব বলে জিডি নেওয়া যাবে না। পঞ্চম দফায় 28 মে চাঁদপুরের 2 উপজেলার 24টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোতে জমে উঠেছে প্রচারণা। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। আর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্তদের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচনী আবহাওয়ায় সরব জেলার কচুয়া ও মতলব উত্তরের গ্রামীণ জনপদ। পথে ঘাটে চলছে মাইকিং আর পোস্টারে ছেয়ে গেছে সর্বত্র। এমন পরিস্থিতিতে প্রার্থীদের প্রচারণায় ভিন্ন মাত্রা পেয়েছে। ভোটারদের মধ্যে যোগ্য প্রার্থী নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। অন্যদিকে ব্যস্ত প্রার্থীরা কর্মী ও সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। যারা নিরাপত্তা দিতে পারবে, হ্যাঁ, ওরকম একজন ভালো লোককে আমরা নেতৃত্ব দিতে চাই। এলাকার যারা উন্নয়ন করবে, সুখে দুঃখে মানুষের পাশে থাকবে, তাদেরকেই নির্বাচিত করবে। আমাদের এলাকায় আমরা সুস্থ ভোট চাই। আমরা যেমন যাইতে পারি, আমরা ভোট দিতে পারি। প্রার্থীরা বলেছেন, অতীত অভিজ্ঞতা আর যোগ্যতাকে মূল্যায়ন করে ভোটাররা তাদের প্রতি রায় দেবেন। আমি শতভাগ আশাবাদী এই এলাকার মানুষ 28 তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করবেন। আমি গত 2 বার নির্বাচন করছি, সেই অভিজ্ঞতা নিয়ে এইবার নির্বাচনে দাঁড়াইছি। জনগণ আমার সাথে আছে। সুষ্ঠু নির্বাচন হইলে আমি এবারও ইনশাল্লাহ পাস করব। সুষ্ঠু নির্বাচনে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন নির্বাচন কর্মকর্তা। ভোট যাতে অবাধ এবং সুষ্ঠু হয় তার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটারগণ যাতে তাদের ভোট প্রয়োগ করতে পারে তার জন্য যা যা ব্যবস্থা করার তা আমরা ব্যবস্থা নিচ্ছি। কচুয়ার 12টি এবং মতলব উত্তরের আরো 12টি মিলে এই 24টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে 84 জন, সংরক্ষিত মহিলা ও সাধারণ মেম্বার পদে 1004 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, চাঁদপুর। খুলনায় শুরু হয়েছে ওই অঞ্চলের সবচেয়ে বড় পানি শোধনাগার কেন্দ্রের নির্মাণ কাজ। রূপসার সামন্ত সেনায় এটি নির্মিত হচ্ছে। দেশে এত বড় রিজার্ভের নির্মাণ এটাই প্রথম। খুলনা পানি সরবরাহ প্রকল্পের আওতায় খুলনা ওয়াসা নির্মাণ কাজ তদারকি করছে।
বাগেরহাটের মোল্লাহাটের মধুমতি নদী থেকে পানি এনে সরাসরি জলাধারে রাখা হবে। গ্রীষ্ম মৌসুমের 2.5 মাসের পানি জলাধারে মজুদ থাকবে। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। খুলনা নগরবাসীর পানির চাহিদা পূরণে রূপসা উপজেলার সামন্ত সেনায় নির্মিত হচ্ছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পানি শোধনাগার কেন্দ্র। প্রায় 51 বিঘা জমির ওপর বিশাল এই জলাধার নির্মাণ কাজ চলছে। চীনের প্রকৌশলীদের দিক নির্দেশনায় কাজ করছে চীন ও খুলনার শ্রমিকরা। পানি শোধনাগার কেন্দ্র, পরিশোধিত পানির রিজার্ভার ও অফিস ভবনের পাইলিং এর কাজ এখন চলছে। নির্ধারিত সময়ের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ার্সের সংশ্লিষ্টরা। আমাদের প্রকৌশলীরা দিনরাত পরিশ্রম করছেন, ফলে দ্রুতই কাজ এগিয়ে চলছে। কাজের অগ্রগতি খুব ভালো। আমরা আশা করছি যথাসময়ে এই কাজ আমরা সম্পন্ন করতে পারব। এডিবি, জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নের এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 2558 কোটি টাকা। মূল 5টা কম্পোনেন্টের মধ্যে খুলনা ওয়াসা বিল্ডিং এর কাজ সম্পন্ন হয়ে গেছে। ইনটেক পাম্প স্টেশনের কার্যাদেশ দেওয়া হয়ে গেছে। সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং ইম্পাউন্ডিং রিজার্ভারের কাজ এই সামন্ত সেনা এখানে চলছে। পানি শোধনাগার থেকে প্রতিদিন 11 কোটি লিটার পানি 7টি জলাধার ও 10টি ওভারের ট্যাঙ্কির মাধ্যমে সরবরাহ করা হবে বলে জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। মোল্লাহাটে মধুমতি নদী থেকে নদীর পানি সংগ্রহ করে এই জায়গায় যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হচ্ছে, এটাতে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এটা পরিশোধন করে আমরা খুলনা শহরে সরবরাহ করব। 2011 সালে গ্রহণ করা এই প্রকল্প 2017 সালে শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর। পর্দা নামল কান চলচ্চিত্র উৎসব 2016 এর 69তম আসরের। এবছর শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পাম ডিওর জিতে নিয়েছে ব্রিটিশ পরিচালক কেন লোচের আই ড্যানিয়েল ব্লেক ছবিটি। 79 বছর বয়সী কেন লোচ দ্বিতীয়বারের মতো বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এ পুরস্কার জিতলেন। এছাড়াও এবারের উৎসবে জুরি পুরস্কার জিতে নিয়েছে আরেক ব্রিটিশ পরিচালক আন্দ্রে আর্নল্ডের আমেরিকান হানি ছবিটি। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন ইরানি অভিনেতা শাহাব হোসেইনি এবং সেরা অভিনেত্রী হয়েছেন জ্যাকলিন জোসে। The Palme d'Or goes to I, Daniel Blake. 69তম কান আসরের সবচেয়ে মর্যাদার পুরস্কার পাম ডি অর কে পাবেন তা নিয়ে আসরের শুরু থেকেই ছিল অনেক হিসেব নিকেশ। প্রতিযোগিতার দৌড়ে ছিল মোট 21টি ছবি। অপেক্ষার পালা শেষ করে ঘোষণা করা হয় পাম ডি অর জয়ীর নাম। ব্রিটিশ পরিচালক কেন লোচ আই ড্যানিয়েল ব্লেক ছবির জন্য এই পুরস্কার পান। ব্রিটিশ সমাজ ব্যবস্থায় মধ্যবয়সী এক বিধবা নারীর জীবন সংগ্রাম নিয়ে নির্মিত এই ছবিটিকে ব্রিটেনের কঠোর সমাজ ব্যবস্থার প্রতিরূপ বলে অভিহিত করেন এর পরিচালক কেন লোচ। 79 বছর বয়সী কেন লোচ দ্বিতীয়বারের মতো বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন। 2006 সালে দ্য উইন্ড দ্যাট শেক দ্য বার্লি ছবির জন্য প্রথমবার পাম ডি অর জিতেছিলেন তিনি। 18 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি 19টি সোনালী পাতার পাম ডি অর বা স্বর্ণপাম হাতে নিয়ে লোচ তার অনুভূতি জানান। আমরা আশার বার্তা দিতে চাই। আমরা অবশ্যই বলবো অন্যরকম একটি পৃথিবী তৈরি করা সম্ভব এবং তা প্রয়োজনীয়। ইরানি ছবি ফরুশান্দে দ্য সেলসম্যান এর জন্য আসরে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ইরানের শাহাব হোসেইনি, আর শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার গেছে জ্যাকলিন জোসের ঝুলিতে। মা রোজা ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার পান তিনি। এছাড়াও এবারের উৎসবে জুরি পুরস্কার জিতে নিয়েছে আরেক ব্রিটিশ পরিচালক আন্দ্রে আর্নল্ড এর আমেরিকান হানি ছবিটি। পুরস্কারের আসর শেষে বিচারক প্যানেল এক সংবাদ সম্মেলনে বলেন, শ্রেষ্ঠ পুরস্কারগুলো কারা পাচ্ছে তা নির্বাচন করা সত্যিই কঠিন কাজ। এছাড়াও পুরস্কারপ্রাপ্ত তারকারা আসরের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। কোপা দেল রের খবর। উত্তেজনাপূর্ণ ম্যাচে সেভিয়াকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল লিওনেল মেসির বার্সেলোনা। ম্যাচের অতিরিক্ত সময়ে নেইমার ও জর্ডি আলবার গোলে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা ও কোপা দেল রেতে চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ফুটবলে ডাবল জিতল কাতালানরা। আইনি লড়াই জিতে স্টেডিয়ামে কাতালান পতাকা ওড়ানোর অনুমতি পাওয়ার দিনে সমর্থকদের 28তম কোপা দেল রে শিরোপা জয়ের আনন্দে ভাসালো লুই এনরিক শিষ্যরা। শুরুটা 36 মিনিটে, এরপর
৭৩ থেকে ৯০ মিনিটে আরও ৬টি এবং অতিরিক্ত ও যোগ হওয়ার সময় আরও ৯টি। না, যারা এগুলোকে গোলের সংখ্যা ভেবে ভুল করছেন তাদের জানা দরকার এগুলো বার্সেলোনা সেভিয়া ম্যাচে রেফারির দেখানো কার্ডের সংখ্যা। শারীরিক শক্তি প্রদর্শনের এমন ম্যাচের গল্পটা শুনতে অনেকেই হয়তো আগ্রহ হারাতে পারেন, কিন্তু এ তো স্পেনের সবচেয়ে প্রাচীনতম ফুটবলীয় লড়াই কোপা দেল রের ফাইনাল। তাই 12 হলুদ কার্ড ও 3 লাল কার্ডের ম্যাচে ফাইনালের উত্তাপ আর আইনি লড়াইয়ে জিতে ভিসেন্তে ক্যালদেরনে কাতালান পতাকা ওড়ানোর গৌরবোজ্জ্বল গল্পটাই শেষ পর্যন্ত থাকলো বড় হয়ে। যদিও মাসচেরানোর লাল কার্ডের পর দ্বিতীয়ার্ধের শুরুতে 10 জনের বার্সার গোলপোস্ট কাঁপিয়ে ফিরেছে সেভিয়া ফরওয়ার্ড বেনেগার দূরপাল্লার শট, তা না হলে এগিয়ে যেত সেভিস্তাসরাই। এত গল্পের ম্যাচে যে গোলের জন্য খেলা তারই দেখা মিলল না, অপেক্ষা করতে হলো অতিরিক্ত সময়ে। 97 মিনিটে মেসির পাস থেকে লুই এনরিকের দলকে 1-0 গোলে এগিয়ে নিলেন জর্ডি আলবা। এরপর 122 মিনিটে গিয়ে ডেভিড বেনেগা আর ফিলিপে মার্টিন্সের লাল কার্ডে খেই হারানো সেভিয়াকে হতাশায় ডুবিয়ে মেসি নেইমার নৈপুণ্যে জয়োৎসবে মাতে বার্সেলোনা। ভিসেন্তে ক্যালদেরনে লাল হলুদ পতাকা উঁচিয়ে ধরে প্রিয় দলের শিরোপায় চুমু খাওয়ার এমন দৃশ্য উপভোগের স্মৃতিচারণ বহু বছর করে যেতে পারবে কাতালানরা। কোপা দেল রে ইতিহাসে চ্যাম্পিয়ন বার্সার পাশে লেখা এখন 28। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে জলোচ্ছ্বাসে ভেসে গেছে ফেনীর সোনাগাজীর শত শত পুকুর। আর্থিক ক্ষতির পাশাপাশি মিঠা পানির তীব্র সংকট, স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। তথ্য প্রযুক্তি ও টেলি খাতে বাংলাদেশের অগ্রগতিতে বিনিয়োগে আগ্রহী চীন। নিরাপদ পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার সুযোগ নিতে চান সে দেশের ব্যবসায়ীরা। খুলনায় সবচেয়ে বড় পানি শোধনাগার কেন্দ্রের নির্মাণ কাজ শুরু। মধুমতি নদী থেকে পানি এনে সরাসরি রাখা হবে জলাধারে। গ্রীষ্ম মৌসুমে মজুদ রাখা যাবে। পবিত্র শবে বরাতে রাতভর মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত। দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনা। এবং চলে গেলেন নারী সাংবাদিকতার পথিকৃৎ বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের শোক। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।